গাইজ অ্যাজ পার কমিটমেন্ট হোন্ডা হর্নেট 2 এর রিভিউ নিয়ে চলে আসলাম, বাট যেভাবে রিভিউটা করার কথা ছিল বা প্ল্যান ছিল ওইভাবে করতে পারছি না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে হাইওয়ে সাউন্ডে খুবই ডিস্টার্ব হবে। তারপরও আজকে রিভিউটা শেষ করে ফেলবো। হোয়াটএভার, আপনারা জানেন কি পৃথিবীতে সব থেকে বেশি বিক্রি হয় কোন কোম্পানির মোটরসাইকেল? ইয়ামাহা, সুজুকি? নো, ইটস হোন্ডা। গত 2024 সালে হোন্ডা কোম্পানি প্রায় 19.4 মিলিয়ন ইউনিট মোটরসাইকেল সেল করতে পারছে। চিন্তা করতে পারেন, এর ধারে কাছে কিন্তু আমাদের প্রিয় বা জাপানিজ অনেক ব্র্যান্ড এটা ধারে কাছেও নাই। ইয়ামাহা 3 নম্বরে আছে, আর হিরো আছে 2 নম্বরে, আর সুজুকি কিন্তু টপ 5 এও নাই। আর এই হচ্ছে সেই হোন্ডা। হোন্ডার পপুলারিটি এমন একটা জায়গায় বাংলাদেশে ছিল এক সময়, কেউ কোনো বাইক কিনলে ওই বাইকের নামই ছিল হোন্ডা। যে ব্র্যান্ডেরই হোক, মোটরসাইকেল মানেই সেটার নাম ছিল হোন্ডা। সো এই হোন্ডা ইনফ্যাক্ট গত কয়েক বছরে হোন্ডা নামের উপর সুবিচার করতে পারছে বলে মনে হয় না, কারণ হোন্ডা হর্নেট সিবিএস ভার্সন আমি প্রায় 30,000 কিলোমিটার রাইড করছিলাম। আমার এক্সপিরিয়েন্স অতটা বেটার ছিল না। ইনফ্যাক্ট 150cc সেগমেন্টে হোন্ডাকে আমি খুব একটা ভালো বাইকের প্রডিউসার মনে করি না বাংলাদেশে। বাট হোন্ডা হর্নেট 2 লঞ্চ করার পরে আমি অনেকদিন প্ল্যান করছিলাম যে এই বাইকটা রিভিউ করব, বাট লঞ্চিং এর প্রায় 1 বছর পরে এসে এই বাইকটা রিভিউ করার আমার সুযোগ হচ্ছে। আজকে ইনফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরবো হোন্ডা হর্নেট বাইকটা আসলে কেমন, এই বাইকটার ভালো মন্দ দিক কি। সাউন্ডে প্রচুর ডিস্টার্ব করতেছে, হোয়াটএভার, রিভিউটা এভাবে শেষ করতে হবে যেহেতু প্রচুর বৃষ্টি। আজকে আপনাদের সামনে হোন্ডা হর্নেটের ভালো মন্দ দিক কি, এই বাইকটা ভ্যালু ফর মানি কিনা, বা এই বাইকটা আপনার এই বাজেটে কেনা উচিত হবে কিনা, আজকের রিভিউ থেকে আপনি কমপ্লিট একটা ডিসিশনে হয়তো আসতে পারবেন। আমি ট্রাই করবো হেল্প করার যে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কি হবে না। আজকে রিভিউতে থাকছে 0 to 100 টেস্ট, ব্রেক টেস্ট করার একটা প্ল্যান আছে, বাট বৃষ্টিতে যে অবস্থা ব্রেক টেস্ট করতে পারবো কিনা জানি না। ওভারঅলি এই বাইকটার টোটাল পারফরমেন্স নিয়ে একটা ইভালুয়েশন করার চেষ্টা করব। তার আগে চলেন এই বাইকটার কিছু বেসিক ফিচার জেনে নিই। হোন্ডা হর্নেট 2 বাইকটিতে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এবং 2 ভালভের এয়ার কুলড 184cc একটি শক্তিশালী ইঞ্জিন। আর বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই, হোন্ডা যেটাকে বলছে পিজিএম এফআই, মানে প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন। মানে ব্যাপারটা এরকম, আপনার রাইডিং প্যাটার্ন অনুযায়ী সে পাওয়ার ডেলিভারি দিবে বা আপনার থ্রোটল রেসপন্সকে ওইভাবে প্রস্তুত করবে। আর এই 142 কেজি ওজনের বাইকটি টোটাল প্রডিউস করতে পারে 17 বিএসপি পাওয়ার এবং 15.9 নিউটন মিটার অফ টর্ক। টায়ার প্রোফাইলের কথা বলি, বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের টায়ার। দ্যাট মিন্স টায়ারটি 110 মিলিমিটার চওড়া এবং 77 মিলিমিটার হাইট, মানে হাইট কিন্তু আগের থেকে কমছে। এর আগে 100/80 সেকশনের টায়ারে হাইট ছিল 80 মিলিমিটার, এটাতে হাইট হচ্ছে 77 মিলিমিটার। আর বাইকটির রিয়ার টায়ার হচ্ছে 140/70 সেকশনের, আর টায়ারের প্যাটার্ন হচ্ছে বায়াস প্যাটার্ন। এবার ব্রেকিং প্রোফাইল বলিস, বাইকটি সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক। ফ্রন্টে রয়েছে 276 মিলিমিটার ডিস্ক এবং রিয়ারে 220 মিলিমিটারের ডিস্ক। আর সাসপেনশন হিসেবে বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে শোয়া ব্র্যান্ডের ইউএসডি সাসপেনশন, আর রিয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর লাইট সেটআপে হেডল্যাম্প, টেইল ল্যাম্প বা ইন্ডিকেটর পুরোটাই এলইডি সেটআপ ইউজ করা হয়েছে। হর্নেট 2 তে ইউএসবি পোর্ট না দিলেও হোন্ডা এই প্রথম এই সেগমেন্টে ইঞ্জিন কিল সুইচ ইউজ করছে। আর হর্নেট 2 এর মিটারটা খুব একটা ইনফরমেটিভ না হলেও ফুলি ডিজিটাল এবং দেখতে অনেক সুন্দর। সো ফিচার গুলো তো দেখলেন, এবার চলেন ডাইরেক্টলি রিভিউতে চলে যাই। বাইকটার ভালো মন্দ দিকগুলো কি কি। অ্যাজ ইউজুয়াল প্রথমে খারাপ দিকগুলো বলি। বাইকটার 1 নম্বর খারাপ দিক আমার কাছে মনে হয়েছে, যদিও অনেক বড় বিষয় না, সেটা হচ্ছে এই বাইকটার হেডলাইটের আলো। অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম বাইকগুলোর ক্ষেত্রে স্টক হেডলাইটের আলো খুব একটা এক্সপেক্টেড লেভেলে পাওয়া যায় না, কিছু বাইক ছাড়া, যেমন পালসার N160 হেডলাইটের আলো যথেষ্ট ভালো। আমার থটটা ছিল হর্নেট সিভিএস ভার্সন যেটা ছিল ওইটা থেকে হয়তো হেডল্যাম্পের পারফরমেন্স আর একটু বেটার হবে, বাট সেম হেডল্যাম্পের পারফরমেন্স এটা রাত্রে রাইডের জন্য একেবারে উপযোগী না আমার কাছে মনে হয়েছে। প্লাস আরেকটা ফ্যাক্ট হচ্ছে, অনেকেই মনে করতে পারেন হেডল্যাম্পের পারফরমেন্সকে নেগেটিভ সাইডে রাখাটা কতটুকু যৌক্তিক। ম্যাক্সিমাম বাইকের হেডল্যাম্পের পারফরমেন্সই তো ভালো না, বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে এটার হেডলাইটের সেটআপটা হচ্ছে পুরো প্যানেলটাই হচ্ছে এলইডি। আর পুরো প্যানেল এলইডি হওয়ার কারণে এটার বাল্বও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, বা এটার যে লাইটটা আছে ওইটা চেঞ্জ করে বেটার কোনো লাইট লাগাইতে পারবেন না। সো এই খারাপ আলো নিয়েই থাকতে হবে, অথবা আপনাকে একটা ফগ লাইট ইনস্টল করতে হবে। আর ফগ লাইট ইনস্টল করা মানেই কিন্তু পুলিশের কেস কামারের একটা প্যারা আছে। সো এই বাইকটার 1 নাম্বার নেগেটিভ দিক হচ্ছে এই বাইকটার হেডল্যাম্পের আলো। হোন্ডা হর্নেটের 2 নাম্বার নেগেটিভ দিক হচ্ছে এটার পিলিয়ন সিট। কেন আমি পিলিয়ন সিটকে নেগেটিভ দিক হিসেবে রাখলাম? আমার কিন্তু হোন্ডা হর্নেট সিবিএস ভার্সনটা ছিল, আমার ওয়াইফ যখন ওইটাতে চড়তো ও কখনোই 100% কমফোর্টেবল ফিল করতো না। প্লাস আমি যখন ওকে এফজেডএস ভার্সন 3 তে উঠাইতাম তখন ও প্রায় বলতো যে এই বাইকটাতে বসে খুব মজা।
এটা কেন বলছি, এর কারণটা হচ্ছে হর্নেট 2 এর নিয়ারেস্ট কম্পিটিটর কিন্তু এফজেডএস ভার্সন 4, যদিও পাওয়ারে আকাশ পাতাল একটা ডিফারেন্স আছে, বাট কম্পিটিটর কিন্তু এফজেডএস ভার্সন 4। আর যে কারণে আমি বলছি যে এটার পিলিয়ন সিটটা 100% কমফোর্টেবল না। এটা যদি একটু ফ্ল্যাট টাইপের বা আর একটু স্পেশাস হইতো, আমার মনে হয় হর্নেট 2 সেল আরো বেশি হইতো। ইনফ্যাক্ট অনেকেই এই বাইকটা কিনতে পারে না বা কেনে না, এর কারণ হচ্ছে পিলিয়ন কমফোর্টটা তারা পায় না। হর্নেট 2 এর 3 নম্বর নেগেটিভ দিক হচ্ছে এই বাইকটার সাসপেনশন সিস্টেম। যদিও সাসপেনশন সিস্টেম অনেক খারাপ সেটা না, এভারেজ মানের, তারপরেও আমি কেন এটাকে নেগেটিভ দিকে রাখলাম, চলেন রাইড করতে করতে এটা সাসপেনশন সিস্টেমটা এক্সপ্লেইন করি। সাসপেনশন নিয়ে কথা বলতে এসে আবার বৃষ্টিতে আটকে গেলাম, ভরপুর একটা ভেজা হয়ে গেল, কিছু করার নাই। আচ্ছা, এটার ফ্রন্ট সাসপেনশন নিয়ে যদি কথা বলি, ফ্রন্টের সাসপেনশন ইউএসডি সাসপেনশন ইউজ করছে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক, স্পেশালি লুকটা খুব ভালো লাগে। আর সাসপেনশন মোটামুটি সফট, অনেক সফট বলতে পারছি না, কারণ এক্সট্রিম যখন অফ রোডে যাচ্ছি তখন মনে হচ্ছে সাসপেনশনটা একটু হার্ড। আমার কাছে মনে হয়েছে সাসপেনশনের ট্রাভেল এরিয়াটা আর একটু বেটার হওয়ার সুযোগ ছিল। আর রিয়ার সাসপেনশনের ফ্যাক্ট, আচ্ছা রিয়ার সাসপেনশন ফ্যাক্ট বলার আগে হোন্ডাকে একটা থ্যাঙ্কস দিতেই হয়। হোন্ডা কিন্তু ইঞ্জিনকে সুইচ দিয়েছে হোন্ডা হর্নেট 2-তে, মানে এখন আর ওই চাবি বন্ধ করে স্টার্ট বন্ধ করতে হবে এই প্যারাটা আর হোন্ডাতে থাকছে না, স্পেশালি হর্নেট 2-তে। ও আর একটা বিষয়, সেটা হচ্ছে হ্যাজার্ড সুইচ আছে, সেটা হচ্ছে এই যে এটা দিলে 4টা ইন্ডিকেটারই জ্বলবে। অনেক বাইকে আমাদের এক্সট্রা সুইচ ইনস্টল করতে হয় এই হ্যাজার্ড বা ইমার্জেন্সির জন্য, যেটাতে 4টা জ্বলে, এটাতে সেটা বিল্ট ইনই পাওয়া যাবে। হটেবার রিয়ার সাসপেনশন নিয়ে একটু কথা বলি। রিয়ার সাসপেনশন আমি আজকে এই বাইকটা ভাঙা রোডে অনেক জায়গাতেই টেস্ট করলাম। আমি এর আগে হোন্ডা হর্নেট 160R রাইড করছি, সিবিএস ভার্সনটা। হোন্ডা হর্নেট 160R এর সাসপেনশন নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, অ্যাভারেজ মানের সাসপেনশন ফিডব্যাক ছিল হোন্ডা হর্নেটে। আমার এক্সপেকটেশন ছিল এটা রিয়ার সাসপেনশন ফিডব্যাকটা আরও একটু বেটার পাবো, বাট আমার কাছে মনে হয়েছে যে একেবারে সেম লেভেলের পারফরমেন্স, মানে হর্নেট 160-তে যে লেভেলের সাসপেনশন ফিডব্যাক আমি পেয়েছিলাম, সেম লেভেলের সাসপেনশন ফিডব্যাক। এই সাসপেনশন ফিডব্যাকটাকে আমি নেগেটিভ সাইডে রাখলাম, তার মানে এটা যে অনেক বড় একটা বিষয় সেটা না, বাট আমার কাছে মনে হয়েছে যে অফ রোডে বা একটু বেশি ভাঙাচোরা রাস্তায় এই সাসপেনশনটা আর একটু যদি সফট হইতো তাহলে আর একটু কমফোর্ট পাওয়া যেত। এটা হচ্ছে ব্যাপার। অন্য কোম্পানির বাইক হলে ডেফিনেটলি এই সাসপেনশনটা আমি নেগেটিভ সাইডে রাখতাম না, আমি পজিটিভ সাইডেই রাখতাম, বাট অ্যাজ ইটস হোন্ডা, সো হোন্ডার কাছে এক্সপেকটেশন একটু বেশি বলেই আমি সাসপেনশন ফিডব্যাকটাকে আমি নেগেটিভ সাইডে রাখছি। হর্নেট 2 এর 4 নম্বর নেগেটিভ দিক হচ্ছে এটার ডিজিটাল মিটার। যদিও এটা ফুলি ডিজিটাল, দেখতে খুবই সুন্দর, বাট এটা কিন্তু ইনফরমেটিভ না। আমি ইনফরমেশন অ্যাসপেক্টের কথা চিন্তা করে এটাকে নেগেটিভ দিকে রাখছি। এই ডিজিটাল মিটারটাতে গিয়ার ইন্ডিকেটর ছাড়া আর কোনো ইনফরমেশন নাই। ব্যাটারি ইনফরমেশন পাওয়া যায়, বাট ওইটা আমার কাছে মনে হয় না যে খুব একটা জরুরি কিছু। এটাতে গিয়ার ইন্ডিকেটরের পাশাপাশি মাইলেজ দেখার একটা ব্যবস্থা থাকলে আমার মনে হয় ভালো হইতো, প্লাস এর সঙ্গে ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি এটাও যদি দেখা যায় তো আমার মনে হয় ভালো হইতো। হর্নেট 2 এর 5 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। যদিও অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, তারপরেও বিল্ড কোয়ালিটিকে আমি নেগেটিভ পয়েন্টে রাখছি। 1 নম্বর যে ফ্যাক্টটা পাওয়া গেছে, অনেকেই দেখলাম যে এটার মিটারে পানি ঢোকা প্রবলেম হয়েছে। যদিও হোন্ডা অথরিটি রিপ্লেস করে দিয়েছে, বাট ডেফিনেটলি এটা একটা বিল্ড কোয়ালিটি রিলেটেড প্রবলেম। এটা আসলে কেন হবে? ডেফিনেটলি আরো ভালোভাবে কিউসি করা উচিত ছিল। এছাড়া আরেকটা প্রবলেম অনেকেই ফেস করছেন, সেটা হচ্ছে এটার ইঞ্জিন অয়েল লিকেজ। আসলে হোন্ডা বিভিন্নভাবে এটা এক্সপ্লেইন করার চেষ্টা করছে যে প্রত্যেকবার অয়েল চেঞ্জের সময় ওয়াশারটা চেঞ্জ করতে হবে, বাট কেন ভাই? এরকম তো অন্য কোনো বাইকে কখনো আমরা ফেস করি নাই। হর্নেট 2 এর সর্বশেষ যে নেগেটিভ পয়েন্টটি আমি পেয়েছি সেটা হচ্ছে ব্রেকিং কে নেগেটিভ পয়েন্ট হিসেবে রাখার আগে আমাকে অনেকবার চিন্তা করতে হয়েছে যে 180 সিসির জাপানিজ ব্র্যান্ডের একটা বাইকের ব্রেকিং কে আমি কিভাবে নেগেটিভ বলি। ডেফিনেটলি নেগেটিভ বলার কারণ আছে। কারণটা কি? চলেন ব্রেক টেস্টটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে থ্রোটল ছেড়ে দিলাম। সামনের এবিএস 100% ওকে কাজ করছে, বাট পেছনের চাকা দেখেন দাগ হয়ে গেছে ধরা মাত্র। এত দূর স্কিড করছে, পেছনের চাকা যদি এতটা স্কিড না করতো তাহলে আমার মনে হয় ব্রেকিং ডিস্টেন্সটা অনেক কম হইতো। ডিস্টেন্সটা একটু মেজার করি, এই যে ফিতা, আচ্ছা বাইক তো এখানেই আছে, এই এটা খুলে গেল। হঠাৎ আমি এইখান থেকে ব্রেকটা ধরছি সম্ভবত, না হলে স্ক্রিনে আমি দেখিয়ে দিব। অনেক বেশি ডিস্টেন্স নিয়ে নিছে, দেখেন এটা হচ্ছে 16 ফিট হচ্ছে এই যে এইখানে আমি এটা দিয়ে রাখি 16 ফিট।
এই যে 16 ফিট 32 ফিট এখানে এটা দিয়ে, ওরে বাবা এত ডিস্টেন্স, এত ব্রেকিং ডিস্টেন্স এত নিবে, 32 ফিট আর 13 ফিট 45 ফিট নিচে। আর একটা ট্রায়াল দিয়ে দেখি, লাস্ট ট্রায়াল ব্রেক, দেখা যাক কি হয়। 60-তে ব্রেক ধরবো, 61, ওরে বাবা পেছনের চাকা কোন লেভেলের বাড়িটা দিচ্ছে চিন্তা করেন, চিন্তা করেন কোন লেভেলের পেছনের চাকা এরকম করছে, রীতিমতো ভয় ধরা দিছে। দেখি এইখানেই ধরছি, হয়তো একটু ফ্রন্টে হইতে পারে বা পেছু হইতে পারে। 16 ফিট, ও 16 ফিট তো মার্ক করাই আছে। বত্রিশ ফিট, এটা একটু সরে গেছে, এখানে 32 ফিট, হয়তো পা লাগছে। 32 ফিট, এটা একটু কম নিছে মনে হচ্ছে। 32 ফিট আর 13 একটু বেশি নিচ্ছে, ওই একই 13 ফিটই বলা যায়। দেখেন মানে 45 ফিট হচ্ছে এটার 60 স্পিডে, দুইটা টেস্টই 45 ফিটে দাঁড়াইলো। ডেফিনেটলি এটা একটা কনসার্ন। আমার কাছে মনে হয়েছে যে ব্রেকিংটা, পেছনের টায়ারের জন্য ব্রেকিংটা আসলে অনেক দুর্বল হয়ে গেছে প্রত্যেকবার, এমন লেভেলের মানে পেছনের ব্রেকটা ধরলেই ও একেবারেই কোনো ফাংশন করে না, এরকম একটা অবস্থা হয়ে যায়, স্কিড করতে করতে আগাইতে থাকে। যেহেতু এটার রিয়ার টায়ারটার স্ট্রাকচারটা এমন, মাটির সাথে আসলে সম্পর্কর জায়গাটা খুব কম, মানে ও একেবারেই ট্র্যাকশন থাকে না। অনেকগুলো নেগেটিভ পয়েন্ট বললাম, ইনফ্যাক্ট অনেকে আমার উপর বিরক্ত হয়ে যেতে পারেন। যারা হর্নেট লাভার ডেফিনেটলি একটা জায়গাতে বিরক্তি হইতে পারে বা কনফ্লিক্ট করতে পারে, সেটা হচ্ছে ব্রেকিং কে আমি নেগেটিভ কিভাবে রাখলাম। প্রমাণ তো আপনাদের সামনে টেস্ট করেই বললাম। হটেবার অনেক নেগেটিভ পয়েন্ট বলছি, মানে হতাশ হওয়ার কিছু নাই। এই বাইকটার কিন্তু অনেক ভালো দিকও আছে। এই বাইকটার 1 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার প্রাইস। একটা 180 সিসির এরকম মেসিভ পাওয়ারফুল একটা বিউটিফুল লুকের বাইক, এটার দাম মাত্র 2,90,000 টাকা। আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইসে যে পারফরমেন্স বা ফিচার্স হোন্ডা আমাদেরকে অফার করছে, ওভারঅলি সিসি অ্যাসপেক্ট বা সবকিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে এই বাইকটার সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার প্রাইস। আর এই বাইকটা অনেকের কেনার পেছনে সব থেকে বড় কারণ যেটা কাজ করছে সেটা হচ্ছে এই বাইকটার প্রাইসিং। হর্নেট 2 এর 2 নম্বর পজিটিভ দিক হচ্ছে এটা রাইডিং কমফোর্ট। রাইডিং কমফোর্ট, ডেফিনেটলি রাইডিং কমফোর্ট খুবই ভালো ভাই। অফ রোডে, অন রোডে, যে রোডেই আপনি রাইড করেন না কেন খুবই ভালো কমফোর্ট ফিল করবেন, কোনো ধরনের কোনো প্যারা পাবেন না। আপনি লং ট্রাভেল এটা নিয়ে করতে পারবেন নিশ্চিন্তে, কোনো ধরনের কোনো প্যারা নাই। হর্নেট 2 এর 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার। চলেন রাইড করতে করতে এই বাইকটার পাওয়ার নিয়ে একটু কথা বলি, প্লাস একটা 0 to 100 টেস্ট দেওয়ার চেষ্টা করি। যদিও বেস্ট টাইমিংটা বের করা এখন সম্ভব না, যেহেতু বাইকটা রেগুলার আমি রাইড করি না, প্লাস আবহাওয়ার অবস্থা খুব খারাপ, রাস্তা ভেজা, যখনই টান দিচ্ছি পেছনের চাকা ট্রাকশন লুজ করছে, যে কারণে টাইমিংটা হয়তো একটু বেশি লাগতে পারে। হোয়াটএভার, এখন দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে টপ কত ওঠে। ফার্স্ট গিয়ার দেখি 39, সেকেন্ড গিয়ার 67, থার্ড গিয়ার দেখি 91, থার্ড গিয়ারে আমার কাছে মনে হয় যে আরেকটু বেশি গেলে ভালো হতো, 95 টাইপ রেঞ্জে, যেহেতু 180 সিসির বাইক। এই জায়গাটা আমার কাছে একটু অপ্রাপ্তি, বাট ওভারঅলি পাওয়ার ডেলিভারি এক্সেলেন্ট। মানে হাইওয়েতে যে কোনো ভেহিকেলকে ওভারটেক করতে গেলে আপনার কোনো প্যারাই নাই, মানে কনফিডেন্সের সাথে আপনি ওভারটেক করতে পারবেন, পাওয়ার ডেলিভারি সেই লেভেলের পাবেন। মানে এই বাইকটার পাওয়ার ডেলিভারি নিয়ে কমপ্লেন দেওয়ার বা কোনো ধরনের অবজেকশন করার কোনো জায়গা আশা করি আপনি পাবেন না। যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে বাইরে আর শর্ট নিতে পারলাম না, অলরেডি ভিজে গেছে, মোবাইলের অবস্থাও খারাপ, অনেক কিছু ভিজে গেছে, রেখে দিছি, বাট কন্টেন্টটা শেষ করতে হবে। আজকে হর্নেটের 4 নম্বর যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে হর্নেট 2 এর মাইলেজ। ইনফ্যাক্ট একটা 180 সিসির এবং এরকম ট্রিমেন্ডাস পাওয়ার ডেলিভারি ক্যাপাসিটির একটা বাইক
এত ভালো মাইলেজ দিতে পারে এটা আমার এক্সপেকটেশন ছিল না। মাইলেজের বড় একটা ফ্যাক্ট হচ্ছে রাইডার, আসলে মাইলেজ কিন্তু রাইডার টু রাইডার ভ্যারি করে। যেমন ধরেন যে কোনো একটা বাইক আপনি চালাচ্ছেন মাইলেজ পাচ্ছেন 40, আবার আরেকজন চালাচ্ছে সে মাইলেজ পাচ্ছে 50। এটা এক একজনের রাইডিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে। বাট ওভারঅলে যদি একটা সামারাইজ করি, এই বাইকটার যে মালিক আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ও এই বাইকটা থেকে অ্যাভারেজ সিটিতে 42 to 45 মাইলেজ পাচ্ছে। চিন্তা করতে পারেন কি একটা অবস্থা ভাই, 180 সিসির একটা দুর্দান্ত পাওয়ারফুল বাইক থেকে সিটিতে 42 থেকে 45 পর্যন্ত মাইলেজ পেয়ে যাচ্ছে। আর হাইওয়েতে ও লাস্ট বোধহয় মিরিঞ্জা ভ্যালি বা ওইদিকে ঘুরে আসছে এই বাইকটা নিয়ে। ও হাইওয়েতে এই বাইকটা থেকে অ্যাভারেজ মাইলেজ পাচ্ছে 45 থেকে 48 পর্যন্ত। চিন্তা করতে পারেন ভাই, একটা 180 সিসির বাইক অ্যাভারেজ 45 বলা যায় মাইলেজ। মানে আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ ইউজুয়াল মানে হোন্ডা সবসময় তাদের ম্যাক্সিমাম বাইকগুলো মাইলেজ ফ্রেন্ডলি হয়। সেক্ষেত্রে আমার মনে হয় হর্নেট 2 ইজ এ বেস্ট এক্সাম্পল। আচ্ছা, ইঞ্জিন রিফাইনমেন্ট আমি তো বাইকটাকে আজকে অনেকভাবে রাইড করলাম, বাইকটাকে হাই রেপ করেও দেখলাম, যদিও অনেক বেশি প্রেশার দিয়েছে সেটা না। আমার কাছে মনে হয়েছে হোন্ডা বাংলাদেশে এই পর্যন্ত যত বাইক লঞ্চ করছে, ট্রাস্ট মি গাইস, আমার কাছে মনে হয়েছে এইটার ইঞ্জিন সব থেকে বেশি রিফাইন্ড। ইঞ্জিন রিফাইনমেন্টে আমি আনডাউটেডলি ভাই 10-এ 10 দেওয়ার মতো সুপার রিফাইন্ড একটা ইঞ্জিন হোন্ডা হর্নেট ট্যুর। আচ্ছা, ইঞ্জিন রিফাইনমেন্টের সাথে সাথে আর দুইটা ছোট্ট বিষয় নিয়ে একটু ছোট্ট করে বলে নিই। একটা হচ্ছে গিয়ার শিফটিং। অনেকে বলছেন যে গিয়ার শিফটিং এ প্রবলেম আছে হার্ড, বাট ট্রাস্ট মি গাইজ, হর্নেট 2 এর এই বাইকটা রাইড করে আমার কাছে মনে হয়েছে যে সুপার সফট গিয়ার শিফটিং, মানে গিয়ার শিফটিং নিয়ে আমি কোনো প্যারাই পাই নাই। আরেকটা বিষয় হচ্ছে ইঞ্জিন হিটিং, বাট আমার কাছে মনে হয়েছে বাইকটাতে ইঞ্জিন হিটিং টাইপের কোনো ধরনের কোনো প্রবলেম নাই। হর্নেট 2 এর লাস্ট যে ভালো দিকটা আমি পেয়েছি বা 6 নম্বর ভালো দিকটা, সেটা হচ্ছে বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন। একটা বাইকের রিভিউতে আমি সবসময় এই পয়েন্টটা রাখি, দ্যাট ইজ ওয়েট ডিস্ট্রিবিউশন। দেখেন কতটা স্টেবল, কতটা ওয়েল ব্যালেন্সড, কোনোভাবেও ডান বাম কোনো দিকেই যাচ্ছে না, একেবারে স্টেবল হয়ে চলতেছে। বেসিক্যালি একটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন যখন ভালো হবে, তার মানে ওই বাইকটা থেকে ব্রেকিং, ব্যালেন্স সব কিছু আপনি ভালো পাবেন। ইভেন ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো মানেই হচ্ছে সাসপেনশন ফিডব্যাকও কিন্তু আপনি ভালো পাবেন। আর ওয়েট ডিস্ট্রিবিউশনের সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো মানে ওই বাইকটা আপনি যখন রাইড করবেন আপনি এক্সট্রা একটা কনফিডেন্স পাবেন। আর বাইক রাইডিংয়ের ক্ষেত্রে কনফিডেন্স পাওয়াটা কিন্তু খুবই জরুরি, বা কনফিডেন্ট হয়ে রাইড করাটা খুবই জরুরি। সো গাইজ, অনেক প্ল্যান ছিল, অনেক ভালোভাবে ব্লগটা করতে পারতাম, বা আরেকটু সিনেমাটিক ওয়েতে আপনাদেরকে কিছু ফুটেজ দেখাইতে পারতাম, বা প্রেজেন্টেশন আরো বেটার করার প্ল্যান ছিল। বাট সবসময় আসলে আমরা যা চাই সেটা হবে না। বৃষ্টি সবসময় একটা ব্লেসিং এর মতো। আমার জন্য আজকে পেইনফুল, বাট সবার জন্য বা ওভারঅলি নেচারের জন্য ডেফিনেটলি ইটস ব্লেজিং। সো বৃষ্টি কোনো বিষয় না। সো আমি চেষ্টা করলাম ওইভাবে বাইকটার ভালো মন্দ দিকগুলো তুলে ধরার। এখন ভার্ডিক্টটা কি আসে বা কনক্লুশনটা কি আসে, এই বাইকটা কি আপনার কেনা উচিত নাকি কেনা উচিত না, এটা আসলে এমন একটা বাইক যে ডাইরেক্টলি বলা খুব কঠিন যে হ্যাঁ এই বাইকটা বেস্ট বাইক, আপনার কেনা উচিত। বাট ফর শিওর আমি বলতে পারি যে দিস ইজ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইক ফ্রম হোন্ডা সো ফার। এখনো পর্যন্ত হোন্ডা বাংলাদেশে যতগুলো বাইক লঞ্চ করছে আমার কাছে মনে হয়েছে হোন্ডার বেস্ট ভ্যালু ফর মানি বাইক। বাট এটা আপনার জন্য পারফেক্ট কিনা এটা ডাইরেক্টলি ইয়েস বলাটা খুব কঠিন। মানে এমন একটা ব্যাপার যে এই বাইকটা খারাপ না আবার অনেক ভালো সেটাও না, এই বাইকটা ভালো না আবার খারাপ না, মানে এরকম একটা মিডল পয়েন্টে আসলে থাকতে হচ্ছে, যে কারণে ডাইরেক্টলি এইভাবে আপনাকে বা আপনাদেরকে বলাটা কঠিন যে হ্যাঁ আপনি এটা কিনতে পারেন। এখন ফ্যাক্ট হচ্ছে আপনি যদি রিভিউটা ভালো করে দেখেন যে কোন দিকগুলো ভালো কোন দিকগুলো খারাপ, ওই জিনিসগুলোর সাথে ম্যাচ করে আপনার প্রয়োজনের সাথে ম্যাচ করে আপনার যদি মনে হয় যে এই বাইকটা আপনার পারপোজকে সার্ভ করতে পারে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস বাইক। অ্যাটলিস্ট ফাইনালি এই কথাটা আমি বলতে পারি, দিস ইজ এ বাইক ফ্রম হোন্ডা। এটা কিনলে আপনার লাভ হয়তো না হইতে পারে, কিন্তু লস হওয়ার কোনো পসিবিলিটি নাই।